নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পাকিস্তান তার ইসলামিক আদর্শ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, বলছে আমরা ইসলামিক দেশ নই। এবার হঠাৎ করে কি হলো? বিড়াল যদি বলে যে আমি মাছ খাবো না, তাহলে সন্দেহ জাগে এবং তার ইন্টেনশনটাকে ডিকোড করার দরকার পড়ে, কারণ ওরা একেবারে আমাদের প্রতিবেশী। কাজেই ওরা কি করছে, নিজেদের থট প্রসেস, নিজেদের ন্যাশনাল পলিসি কিভাবে চেঞ্জ করছে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতেই হবে। এবার কেন পাকিস্তান ইসলামিক আদর্শ ছাড়লে আমাদেরকে চিন্তিত হতে হয়? তার কারণ হচ্ছে পাকিস্তান যে আদর্শ, যে আইডিওলজি নিয়ে জন্মলগ্ন থেকে 1947 থেকে সারা পৃথিবীতে নিজেদের পরিচয়টাকে ব্র্যান্ডিং করার চেষ্টা করেছে, সেইটা হচ্ছে আমরা একটা ইসলামিক দেশ। এইটাকেই ওরা ব্র্যান্ডিং করেছে অফিসিয়ালি। কেন বলছি অফিসিয়ালি? কারণ একটা দেশের অফিসিয়াল পরিচয়পত্র কি? তার পাসপোর্ট। আপনি চলে যান পাকিস্তানের পাসপোর্ট দেখুন। পাকিস্তানের পাসপোর্টে কি লেখা আছে? পাকিস্তানের পাসপোর্টে লেখা থাকে, আচ্ছা আমি দেখিয়ে দিই, ঠিক আছে? দুটো ব্যাপার এখানে আলোচনা করার, আমি দেখিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, পাকিস্তান নয়, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। তাহলে কোনো দেশ তার পরিচয়ের শুরুতে আগে লাগিয়ে রাখছে ইসলামিক ওয়ার্ডটা, তার মানে তার ইন্টেনশন বোঝা যাচ্ছে সে পরিচিত হতে চায় ইসলামিক নেশন হিসেবে, এবং সারা পৃথিবীর সব থেকে কট্টর ইসলামিক নেশন হিসেবে। কেন বলছি এ কথা যে সব থেকে কট্টর? তার কারণ আমি সেকেন্ডটায় আপনাকে দেখাবো। পাকিস্তানি পাসপোর্টের আপনি প্রথম পেজটা উল্টালেন, পরেই যেটা আপনার চোখে পড়বে সেইটা হচ্ছে এই লাইনটা। এবার উর্দু আপনি পড়তে পারবেন না, তো ইংরাজিতেও লেখা আছে, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। পাকিস্তান নিজের পাসপোর্টে এটা লিখে রাখে যে এই পাসপোর্টটা পৃথিবীর সব দেশে ভ্যালিড, কেবলমাত্র ইসরায়েল ছাড়া। এমন কট্টর ইসরায়েল বিদ্বেষী, ইহুদি বিদ্বেষী এবং নিজেকে মুসলিম দেশের নেতা হিসেবে প্রমাণ করার অদম্য চেষ্টা। যদিও আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের পাশে গিয়ে সবসময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলে প্রধানমন্ত্রী ওদের দেশের এবং ফিল্ড মার্শাল, যে ডোনাল্ড ট্রাম্প অল টাইম মানে সবাই জানে যে ইসরায়েলের হয়েই কাজ করবে, সেখানে মুখ ফুটে কিছু বলতে পারে না, কিন্তু পাসপোর্টে লিখে রাখে। এহেন পাকিস্তান বলছে আমরা ইসলামিক দেশ নই। কেন? তার কারণ হচ্ছে জল। জল, হ্যাঁ, পাকিস্তান খুব চাপে পড়েছে আমাদের যে ভারতের তরফ থেকে ইন্ডাস ওয়াটার ট্রিটি বা সিন্ধু জলচুক্তি রদ করে রাখা হয়েছে, যে পাকিস্তানকে আমরা দরকার মতো জল দিতে বাধ্য নই, যেটুকু ইচ্ছে সেটুকু দেব। তার কারণও আমরা জানিয়ে দিয়েছি, ব্লাড অ্যান্ড ওয়াটার ক্যান নট ফ্লো টুগেদার, জল এবং রক্ত একসঙ্গে তো বইবে না। পাকিস্তানের তরফ থেকে সব রকম সন্ত্রাসবাদ বন্ধ করবে, তার প্রমাণ আমরা পাবো, তারপর আমরা জল ছাড়তে শুরু করব। তার আগে যেটুকু আমাদের মন চাইবে সেটুকুই দেব, কোনো চুক্তি ফুক্তি আমরা ধার ধারি না। এবার পাকিস্তান জল ছাড়া চূড়ান্ত অসহায়, কারণ গোটা পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলের কৃষিকাজ ডিপেন্ড করে এই সিন্ধু নদের জলের ওপর। সেই জলটা ভারত ছাড়ছে না, কখনো ছাড়ছে না, কখনো কম ছাড়ছে, কখনো বর্ষার সময় এক ধাক্কায় বেশি ছাড়ছে। আপনি চাষ করছেন, আপনি জানেন না যে ওপর থেকে, যেহেতু পাকিস্তান নিচে, কালকে বা একটু পরে 2 ঘন্টা পর ঠিক কতটা জল নেমে আসবে। তো আপনার চাষবাসের কাজ অ্যাকচুয়ালি টোটাল একটা কোনো রকম দিশা ছাড়া চলছে। তো পাকিস্তানের এই চূড়ান্ত ক্ষতি, পাকিস্তান যে করে হোক জল চায় ভারতের থেকে পুরনো চুক্তি অনুযায়ী, এবং এর জন্য একটা বোকা বোকা প্রয়াস পাকিস্তানের তরফ থেকে দেখা যাচ্ছে। পাকিস্তান সারা পৃথিবী জুড়ে ক্যাম্পেইন করছে, প্রচার করছে যে আমরা পাকিস্তান, আমরা ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের দেশ, আমরা সিন্ধু সভ্যতার দেশ। সভ্যতা ভদ্রতা কোনো কিছুরই দেশ ওটা না, সে যাই হোক।
বলছে আমরা সিন্ধু সভ্যতার দেশ, তো সিন্ধু নদের জল তো আমরাই পাবো। পাকিস্তান, আচ্ছা কি বলছে দেখিয়ে দিই। পাকিস্তানের মন্ত্রী বলছে, ঠিক আছে, তো এটা অফিসিয়াল। এই যে লোকটা, এই যে ভদ্রলোক, এনার নাম হচ্ছে আতাউল্লাহ তারার। এই তারার বাবু, ইনি হচ্ছেন পাকিস্তানের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার। ইনি কি বলেছেন তারার বাবু? তারার বাবু বলছেন, সে কি কথা, উনি বলছেন যে এইখানে যদি আমরা দেখি এই লেখাগুলো, এই যে ইন্ডাস হ্যাড গিভেন লাইফ টু পাকিস্তান। আরে বাস, কি বলছে যে সিন্ধু নদ পাকিস্তানকে জীবন দিয়েছে। উনি বলছেন, কি বলছেন যে about the lifeline of more than 240 million of Pakistan. He said Pakistan's identity was deeply connected with the Indus River and Indus Valley civilization. পাকিস্তানের আইডেন্টিটি, পরিচয়, সেটা নাকি সিন্ধু সভ্যতার সঙ্গে ডিপলি কানেক্টেড। জন্মের এত বছর পর মনে পড়েছে। এতদিন মনে পড়ছিল যে আমরা তো সব সৌদি আরব থেকে এসেছি, আমাদের সঙ্গে তো সব সৌদি আরবের কানেকশন, আমরা হচ্ছে ইসলামিক নেশন। হঠাৎ করে মনে পড়েছে না, আমরা সিন্ধু সভ্যতার দেশ, এখানে তো আগে সিন্ধু সভ্যতা ছিল। হঠাৎ মনে পড়েছে। ভারত যেই জল বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে মনে পড়ে গেছে। এবং কি বলছে? বলছে ফর পাকিস্তান ওয়াটার ওয়াজ নট সিম্পলি আ রিসোর্স বাট আ ম্যাটার অফ লাইফ ইটসেলফ। আরে বাস, বলছে জল কেবল একটা রিসোর্স নয়, জীবনের অপর নাম। দ্য স্টোরি অফ পাকিস্তান ইজ ইন মেনি ওয়েজ দ্য স্টোরি অফ দ্য ইন্দাস। পাকিস্তানের গল্প হলো সিন্ধুর গল্প। আরে বাস, এ কেমন সনাতনী সনাতনী কথাবার্তা না? সনাতনী সংস্কৃতির মানুষজনেরা বলেন যে আমরা কোনো কাল্পনিক গডে বিশ্বাসী নই, যার জন্য আমাদের জীবন চলছে এই মুহূর্তে তাই ভগবান। জল ছাড়া আমরা দুদিন বাঁচবো না, তাই জল দেবতা। সূর্যের আলো ছাড়া কেউ মুহূর্তেও বাঁচবে না, পৃথিবী চলবে না, তাই সূর্য ভগবান। বাতাস ছাড়া চলা যাবে না, তাই পবন দেব ভগবান। আমরা কোনো কাল্পনিক গডে বিশ্বাসী নই যে কেউ ওপরে বসে আছে সবকিছু ওরম ভাবে কন্ট্রোল করছে। হ্যাঁ, যে কোনো আত্মার তার একটা পাওয়ার থাকে অন্য যে কোনো জীবনকে প্রভাবিত করার, আশীর্বাদের পাওয়ার। কিন্তু এরা তো বলতে কি সব সনাতনীরা বলে জলকেও পুজো করে, সূর্যকেও পুজো করে। হঠাৎ করে বলছে জল তো মানে আমাদের জীবন, আমরা তো সেই সিন্ধু সভ্যতার দেশ। আর ব্যঙ্গ করছে না ভারতকে, কিরম যেন পাল্টে গেল। পাল্টাতে বাধ্য, কারণ যা সায়েন্স তাকে তো কেউ অস্বীকার করতে পারে না, যা সারা জীবন চলবে না তাকে তো কেউ অস্বীকার করতে পারে না। সেটা যখন অ্যাভেলেবেল তখন অনেক গল্প মানুষ বানাতে পারে। তো পাকিস্তান হঠাৎ করে এইসব বলতে শুরু করে দিয়েছে। ভালো কথা। দেখুন, পাকিস্তান চেষ্টা করছে নিজের দেশের একটা টোটাল আইডেন্টিটি রিব্র্যান্ডিং করতে। কেন বললাম এ কথা? পাকিস্তান সারা পৃথিবীর কাছে সাজতে চাইছে আমরা খুব মানবতাবাদী, আমরা উদার, যাতে করে বিপদে পড়লে সারা পৃথিবী হেল্প করে, যাতে করে সারা পৃথিবী না বলে হ্যাট তোকে কি হেল্প করব। তো নিজের দেশে অত্যাচার চালাস মাইনরিটিদের ওপর, সায়েন্স ফায়েন্স মানিস না, র্যাডিক্যাল রিলিজিয়াস চিন্তাভাবনা নিয়ে চলিস। এই আইডেন্টিটি রিব্র্যান্ডিং এ লেগে গেছে পাকিস্তান। কেন বলছি এই কথা? কেন বলছি তার কারণ সেটাও দেখিয়ে দিই। চলুন, কিছু না ঘটলে আমি জেনারেলি কিছু বলি না। পাকিস্তান লাহোরে রাস্তার নাম দিচ্ছে রামগলি। এ তো মনে হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী যোগী আদিত্যনাথ হয়ে গেছে। উনি এরকম র্যাডিক্যাল ভাবে মানে এত সুইফট নাম টাম চেঞ্জ করেন না। ইসলামপুরার নাম দিয়ে দিয়েছে কৃষাণনগর। ভাবুন, যোগীজি জানলে খুশি হবেন। যোগীজি এত নাম চেঞ্জ করেননি উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী হওয়ার পর। কৃষাণনগর নাম দিয়ে দিচ্ছে রামগলি, রহমান গলি বিকামস রামগলি। লোকজন টাইটেল পড়ে ভাববে উত্তরপ্রদেশের ঘটনা না, পাকিস্তানের ঘটনা। পাকিস্তান হঠাৎ করে তার পুরনো রুটে ফিরে গেছে। পাকিস্তানের মধ্যে এই ধরনের লোকজন আছে যারা অ্যানথ্রোপোলজি বা বাকি জিনিসপত্র বোঝে না, জেনেটিক্স ফেনেটিক্স। ওরা ভাবে 3-4 প্রজন্ম আগে ওদের দাদু টাদু কেউ সৌদি আরব থেকে হেঁটে হেঁটে পাকিস্তানে এসেছিল, তাই চিন্তা ভাবনা ওদের। হঠাৎ করে মনে পড়ে গেছে না, আমরা তো এখানে ভারত ভূমিতে ছিলাম, আমরা তো সিন্ধু সভ্যতার উত্তরাধিকার বহন করি। হঠাৎ করে মনে পড়ে গেছে
তো এই হচ্ছে ঘটনা। এবং আমি আপনাকে বলে রাখি যে যখন স্বাধীনতার আগে আগে দেশভাগ হচ্ছিল, সেই সময় পাকিস্তানের তরফ থেকে কিন্তু দাবি এসেছিল যে ইন্ডিয়া নামটা পাকিস্তান নিতে চায়। মানে ওই যে পাকিস্তান, ওদের নাম হতো ইন্ডিয়া, আর আমাদের যে ইন্ডিয়া তার নাম অন্য কিছু নাকি আমাদের রাখতে হতো। তো এই দাবি খুব স্বাভাবিকভাবেই সেই সময় যারা ভারতবর্ষের নেতারা ছিলেন তারা আলোচনাতেই আনেননি, প্রথমেই রিজেক্ট করে দিয়েছিল ভাগ এখান থেকে। এবং পাকিস্তানের নেতা মূলত জিন্নাহ খুব একটা কিছু করতে পারেনি। তার কারণ ছিল কেন ইন্ডিয়া নামটা নিতে চেয়েছিল, কারণ ইন্ডিয়া নামটার যে দীর্ঘদিনের একটা ব্র্যান্ডিং, যে ভারত মানে সভ্যতা, ভারত মানে সিন্ধু সভ্যতা, সবকিছু ভারতের সঙ্গে জুড়ে আছে, সারা পৃথিবীর কাছে তার একটা অ্যাপিল আছে। যদি ওই নামটাকে হাইজ্যাক করে নিজেদেরকে ওই আসল ইন্ডিয়া বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করত, পারেনি সেটা। তো এখন পাকিস্তান নামটার এমন বদনাম, নিজেদেরকে হঠাৎ করে সিন্ধু সভ্যতার দেশফেস বলতে শুরু করে দিয়েছে। এই হলো ঘটনা। কারণ আছে, তার কারণ হচ্ছে ইউরোপে হিটওয়েভ চলছে, আমরা প্রত্যেকে জানি। এবার পৃথিবীর কোনো একটা দেশে যখন আবহাওয়ার পরিবর্তন হয়, তার ইম্প্যাক্ট কম বেশি সব জায়গায় পড়ে। সারা পৃথিবী জুড়েই গ্লোবাল ওয়ার্মিং এর ইম্প্যাক্ট আমরা বুঝতে পারছি। এর ফলে কি হবে? হিট ওয়েভ, গ্লোবাল ওয়ার্মিং, মানে ওয়াটার ক্রাইসিস আরো বাড়বে, জলের সংকট বাড়ছে। যখনই জলের সংকট বাড়ছে, পাকিস্তান বুঝতে পারছে যে ভারত যদি সিন্ধু চুক্তি নতুন করে না করে বা আগের চুক্তিকে যদি রিভাইভ না করে, যত দিন যাবে পাকিস্তানের পক্ষে বিপদ বাড়বে। তাই ওরা মরিয়া হয়ে নিজেদের দেশে রিব্র্যান্ডিং এ জোর দিচ্ছে। এবং পাকিস্তান এটাও বোঝে যে ভারতের নিজের জলের চাহিদা বাড়ছে। তার অন্যতম বড় কারণ, পপুলেশন তো বাড়ছে, নগরায়ন বাড়ছে, বাট ভারতে প্রচুর পরিমাণে ডেটা সেন্টার তৈরি হচ্ছে। বিদেশ থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে এসেছি। ডেটা সেন্টারে না প্রচুর জল লাগে, প্রচুর জলের চাহিদা ভারতে বাড়বে, কারণ ডেটা সেন্টারগুলোকে কুলিং করতে হয়, কুলিংয়ে প্রচুর জল নষ্ট হয়। এবার ভারত কি করবে? আপনি তো বলতে পারেন না যে আমাদের ছেলেমেয়েরা চাকরি পাবে না, ডেটা সেন্টার দরকার নেই, আমরা এগোবো না ইকোনমিতে, সেটা তো আপনি বলতে পারেন না। না, সেটা করতেই হবে আপনাকে, তো জল লাগবেই ওখানে। হ্যাঁ, এবার আমাদেরও চোখ বুজে থাকা উচিত না? আজকে পাকিস্তান ভুগছে, 5 বছর পর আমরাও ভুগবো, এখন যদি সজাগ না হই। তবে আমার যেটুকু নলেজ, পড়াশোনা, তাতে করে এটুকু বলতে পারি, ভারতে জলের কোনো ঘাটতি নেই, যদি না আমরা ভুলভাল আচরণ শুরু করি। ভারতে যা জল আছে, আমরা যে জিওগ্রাফিতে থাকি সেখানে আমরা প্রচুর ডেটা সেন্টার করে নিতে পারি, আমাদের কিচ্ছু যাবে আসবে না। হ্যাঁ, আমাদের কয়েকটা ভদ্রসভ্য কাজ খালি মেনটেন করে যেতে হবে। আমাদের যা যা ওয়াটার বডি আছে, পুকুর থেকে দিঘি, আমরা নষ্ট হতে দেব না। আস্তে আস্তে সচেতনতা আসছে, শহরের দিকে দেখি এখন যাই প্রজেক্ট হচ্ছে, বড় বড় সোসাইটি ইত্যাদি, সৃজন গ্রুপ, ডিটিসি গ্রুপ, মার্লিন গ্রুপ, সবারই কম বেশি ঘুরে দেখেছি, সবাই বলছে আমাদের এখানে ন্যাচারাল পন্ড আছে, আমরা পুকুর রাখছি। তো সেই পুরনো দিন ফিরে আসছে যে গ্রাম থাকলে গ্রামের মধ্যে একটা পুকুর থাকবে সবার ইউজের জন্য। পুকুরগুলোকে রক্ষা করতে হবে, প্রমোটার যেন ওটাকে বুঝিয়ে বাড়ি না তুলে ফেলে। এগুলো লাস্ট 20-25 বছরে প্রচুর হয়েছে। যা হয়ে গেছে হয়ে গেছে, এখনো সময় আছে, আর হতে দিলে চলবে না, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ব। আর একটা বড় সমস্যা কি? বড় সমস্যা, আমরা মাটির নিচ থেকে জল তুলছি। প্রাচীনকালে আমরা মাটির নিচ থেকে জলটা তুলতাম না, ওপরে যা থাকতো নদীতে, পুকুরে, সেই জলটাই ইউজ করতাম। এবার মাটির নিচ থেকে তোলা শুরু হয়েছে আমাদের হাতে টেকনোলজি আসার পর। এবার মাটির নিচে জলটা যদি আবার চলেও যায় তাহলেও অসুবিধা ছিল না, কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কংক্রিট করে দিয়েছি, আর বাকি জায়গায় মাটিতে প্লাস্টিক ঢুকে বসে আছে। তো যখন বৃষ্টির জলটা হচ্ছে, যেখানে কংক্রিট হচ্ছে, ধরুন এই বিল্ডিংটা, আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, যতই এখানে বৃষ্টি পড়ুক, এই জায়গাটা বৃষ্টি ছাদে পড়বে, এক্সাক্ট এই মাটিটার নিচে সোজাসুজি জলটা ঢুকতে পারবে না। আশপাশ দিয়ে ঢুকতে হয়তো পারতো, আশপাশের জায়গায় হয়তো বড় বড় রাস্তা আছে, আরো বিল্ডিং আছে, একটু দূরে গিয়ে একটু মাটি ছিল, সেখান দিয়ে ঢুকতে পারতো, সেখানে মাটির নিচে হয়তো প্রচুর প্লাস্টিক পড়ে জমে এমন অবস্থা, জল ওখানে গিয়ে আটকে যাচ্ছে। গন্ডগোল এখানে। বিল্ডিং তো আমরা ভেঙে দিতে পারবো না, মানুষের প্রয়োজন,
বাট প্লাস্টিকগুলো আমরা মাটি থেকে সরাতে পারি, নতুন জিনিসগুলো প্লাস্টিকের না করে আমরা চটের করতে পারি, কাগজের করতে পারি। আর প্রচুর প্রচুর পরিমাণে আমরা বৃক্ষরোপণ করতে পারি আমাদের দেশে। আলটিমেটলি গাছের শেকড়ই মাটিও আটকে রাখবে, জলস্তরও ঠিক রাখবে, জলকে বয়ে যেতে দেবে না। বাগানে দেখবেন ঘাসের যদি লেয়ার থাকে, বড় বড় গাছ থাকে, জল সোক হবে মাটিতে এবং আলটিমেটলি মেঘও টেনে আনবে। আর কি করতে পারি আমরা? আর যেটা করতে পারি, শুরু হয়েছে এখন শহরের দিকে, বাট স্পিড আপ করতে হবে, দেরি করলে চলবে না। মাটির থেকে জল তোলা বন্ধ করে দাও, ব্যান করে দাও। জল নদী থেকে রিফাইন হয়ে পানীয় পানের উপযোগী হয়ে বাড়িতে বাড়িতে চলে আসবে। নদীর জল ইউজ করো, কোনো অসুবিধা নেই, টেকনোলজিকে বেটার কাজে লাগাও, মাটির নিচ থেকে জল তোলার কাজে নয়। সেটা যখন আমরা করে দিতে পারবো, মানুষকে আমরা বলতে পারবো যে আর কেউ মাটির নিচ থেকে জল তুলো না, আমরা নদীর জল পাইপের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি রিফাইন করে। আর আর বেশি কিছু না, আমাদের প্রত্যেককে হ্যাবিট চেঞ্জ করতে হবে যে জল রাস্তায় কলটা খোলা রয়েছে, আমার কি, আমার তো সরকারের, আরে আমার দেশের। জলটা নষ্ট হয়ে গেলে 5 বছর পর আপনার বাড়ির বাচ্চাও জলের কষ্টে মরবে, আমার বাড়ির বাচ্চাও জলের কষ্টে মরবে। তো কলটা বন্ধ করে দেওয়ার দায়িত্ব আমাদেরই। আর বৃষ্টির জল যতটা পরিমাণে আমরা ইউজ করতে পারি, আজকাল দেখছি শহরে সব বড় বড় প্রজেক্টেরই উদাহরণ দিচ্ছি, বলছে আমরা রেন ওয়াটার হারভেস্টিং ব্যবস্থা রাখছি, প্ল্যান্ট ইত্যাদির। এই চিন্তা ভাবনা 10 বছর আগে ছিল না, দেখে ভালো লাগছে চিন্তা ভাবনা আসছে। এবার সরকারি উদ্যোগে প্রত্যেকটা স্কুলের বিল্ডিংয়ে, কলেজের বিল্ডিংয়ে, থানার বিল্ডিংয়ে, বিডিও অফিসে যদি করা যায়, ক্লাব ভিত্তিক সরকারের তরফ থেকে যদি মানুষকে হেল্প করা যায়, তবে কাজটা এগোবে। না হলে যে পরিমাণে জলস্তর কমছে, কটা বড় বড় কলকাতার প্রজেক্টে রেন ওয়াটার হারভেস্টিং হলো, সব প্রবলেম সলভ হবে না। কিন্তু যদি সবাই মিলে করে ফেলা যায় সরকারি উদ্যোগে, সহযোগিতায়, তাহলে চিন্তারও খুব একটা কিছু নেই। এইটা ভারতবর্ষের ব্যাপার। আবার আমরা ফিরে যাই পাকিস্তানের দিকে। পাকিস্তানের মন্ত্রী পাকিস্তানে যখন বসে থাকে, আমি আর দেখাচ্ছি না, দেরি হবে বলে, গুগল সার্চ করবেন, নিজেরাই নিউজ পেপার পেয়ে যাবেন। তখন বলছে ভারত যদি আমাদের জল আটকায় আমরা হাত কেটে নেবো ভারতের। ওরে বাবা, নিজের দেশে গরম গরম কথা বলতে হবে, লোককে মাতিয়ে রাখতে হবে। আবার যেই বিদেশে যাচ্ছে ওখানে গিয়ে বলছে দেখুন এটা সারা পৃথিবীর প্রবলেম, যারা ডাউন স্ট্রিমে থাকে মানে নিচের দিকে, তাদের জল আটকে দিচ্ছে আপস্ট্রিমের লোকেরা। ওখানে আর হাত টাত কেটে নেবে বলছে না, যা আটকে দেখাক ভারত, হাত কেটে নেবো। ওখানে গিয়ে সবাইকে বোঝাচ্ছে যে আমাদের কিছু একটা করতে হবে, আমরা যারা ডাউন স্ট্রিমে থাকি ইমোশন কানেক্ট করতে চেষ্টা করছে এবং এই ব্যাপারটাকে ইন্টারন্যাশনালাইজেশন করতে চেষ্টা করছে। যেই দেশে ফিরে আসছে হাত কেটে নেবো আমরা, ভারত আমাদের জলে আটকে দেখুক না, আটকেই তো রেখেছে এতদিন ধরে। তো এতদিনে কবে ভারত সিন্ধু চুক্তি আবার ঠিকঠাক করেছে? সেই তো তখন থেকেই বন্ধ আছে, অপারেশন সিঁদুরের সময় থেকে। তো এই হচ্ছে এদের অবস্থা। সারা পৃথিবীতে রিব্র্যান্ডিং করতে চেষ্টা করছে, কিন্তু আসলে তো পাকিস্তান আছে, পাকিস্তানেই। তক্ষশিলা এরা ধ্বংস হয়ে যাচ্ছে বলে ওটাকে মেরামত করতে গেছে, তক্ষশিলার দেওয়ালে সিমেন্ট দিয়ে দিয়েছে। পড়াশোনা জানে না, না ইচ্ছে করে করেছে যে একটা ওই রকম পুরনো ঐতিহ্য পাথর দিয়ে দিয়ে সব বানানো, সেই সময় সেগুলো সিমেন্ট দেওয়া যায় না। ইউএন থেকে ওয়ার্নিং দিয়েছে, দেখিয়ে দিই না হলে আবার অনেকে বাংলাদেশের লোকজন বিশ্বাস করবে না। পাকিস্তান uses cement on Vedic era Taxila walls, gets delisting warning from UN. UN বলছে ভাই ডিলিস্টিং করে দেবো তোমাদেরকে আমাদের লিস্ট থেকে, না করতে পারলে করবে না, তক্ষশিলায় গিয়ে সিমেন্ট লাগিয়ে দেবে তুমি তাই বলে। এই হচ্ছে পাকিস্তানের অবস্থা। যারা জানে না তাদের ঐতিহ্যকে, তাদের রুটকে সম্মান করতে, রক্ষণাবেক্ষণ করতে, মনে মনে ভাবে আমরা সৌদি আরব থেকে এসেছি, এখন জল কষ্টে পড়েছে বলে দুদিন আবার হঠাৎ করে সিন্ধু সভ্যতার ধারক বাহক হয়ে উঠেছে। তো যতই গল্প বানাতে চেষ্টা করুক, পাকিস্তান তো পাকিস্তানেই আছে, সারা পৃথিবী দেখতেও পাচ্ছে পাকিস্তানের কাণ্ড কারখানা কি করছে। তো এখন হঠাৎ করে দেখবেন ওই সিন্ধু সভ্যতার পুত্র হয়ে যাবে, আরো নামটাম চেঞ্জ করবে, দেশের বিভিন্ন রামগলি করে দেবে, ঠিক আছে, সবাই হয়তো রাম নাম করতে সকালবেলা বেরিয়েও পড়বে। এখন সারা পৃথিবী একটা মেসেজ দিতে চেষ্টা করবে,
মেসেজ তো দিতেই হবে যে আমরা উদার হয়ে গেছি। সারা দেশে তো কোনো ইনভেস্টমেন্ট নেই, কারণ ইমেজ খারাপ হয়ে গেছে পাকিস্তানের, টেরোরিস্ট কান্ট্রি। এরকম একটা দেশে কোন শিল্পপতি ইনভেস্ট করবে? ইকোনমির অবস্থা ডাউন, তো নিজেদেরকে এখন খুব করে দেখাতে চেষ্টা করবে আমরা উদার হয়ে গেছি গো, বাট এটা পুরোটাই শোকেস, দেখনদারি, মন থেকে কিচ্ছু চেঞ্জ হয়নি এরা। এবার স্যার তাহলে কি হবে? জলটা পাকিস্তান যদি চাপ দিতেই থাকে ভারতবর্ষকে, ভারত কি জল দেবে? দেখুন, আমার যেটুকু বোধ বুদ্ধি বা এতদিন জিওপলিটিক্স ট্র্যাক করে আমি যেটুকু দেখছি, কনফ্লিক্ট হতে বাধ্য ভারত পাকিস্তানের এবছরেই। কনফ্লিক্ট মানে যুদ্ধ, এবং তার জন্য আপনি ভাববেন না যুদ্ধ যেদিন হয় সেদিন শুরু হয়, যুদ্ধ চলছে, ভারতের তরফ থেকে প্রিপারেশন চলছে। আমরা জানি পাকিস্তানের তরফ থেকে যে কোনো দিন রিয়াকশন আসতে পারে। প্রিপারেশনের একটা স্টেপ ইন্টারনাল সিকিউরিটি, যে যখন যুদ্ধ অরিজিনালি ঘটবে সেই সময় যেন ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটিতে কোনো কমতি না থাকে। তার জন্য খেয়াল করে দেখুন, অবৈধ প্রচুর নাগরিককে, বাংলাদেশি নাগরিককে এদেশ থেকে লাস্ট 1 বছরে ভাগানো হয়েছে। এসআইআর এর সময়, পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর, আহমেদাবাদ দিল্লিতে বিভিন্ন ইল্লিগাল বস্তি থেকে, আসামের বর্ডার দিয়ে পুশব্যাক করে, যত ভারতবর্ষে অবৈধ বাংলাদেশি নাগরিক কমবে তত ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটি স্ট্রং হবে। বাংলাদেশ বর্ডারে দেখুন বিএসএফ ফেন্সিং করতে শুরু করে দিয়েছে, যাতে আমাদের সেকেন্ড রিস্ক কমে, যখন যুদ্ধ হবে বাংলাদেশ বর্ডার যাতে সুরক্ষিত থাকে, ওখান দিয়ে যেন আবার জঙ্গি টঙ্গি না পাঠাতে পারে পাকিস্তান। থার্ড, এখানে আমরা অনেকটা দুর্বল এখনো রয়েছি নর্থ ইস্ট। মণিপুর এখনো পুরোপুরি কন্ট্রোলে আসেনি। যুদ্ধের সময় পাকিস্তান চেষ্টা করতে পারে মণিপুরে ঝামেলা উস্কে দিতে। বাকি নর্থ ইস্ট পুরোপুরি যেরকম 15-20 বছর আগে ছিল, একেবারেই মানে নট স্টেবল কন্ডিশনে, সেখান থেকে পুরোপুরি রিকভার করে গেছে। মণিপুরকে করে নিতে পারলেই নিশ্চিন্ত। এর জন্য এফসিআর এ অনেক কিছু করা হচ্ছে। এফসিআর এ 2.0 এসছে। এফসিআর এটা নিয়ে আমি ফেসবুকে স্কিল বাংলা পেজে আগামীকাল ভিডিও করব। প্রচুর বিদেশি এনজিওর ফান্ডিং আসছিল মূলত খ্রিস্টান কমিউনিটির কাছে। শিলিগুড়ি থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত একটা জেসাস করিডর, যিশু করিডর বানানোর চেষ্টা চলছিল, মানুষকে ধর্মান্তরিত করে খ্রিস্ট ধর্মে গ্রামে গ্রামে গিয়ে বুঝিয়ে বুঝিয়ে, এবং তারপর গোটা নর্থ ইস্টটাকে রিলিজিয়ানের বেসিসে যাতে ভারত থেকে আলাদা করা যায় এবং ভারতে একটা অল টাইম ডিস্টেবল কন্ডিশন ক্রিয়েট করা যায়। তার জন্য এফসিআর এর 2.0 বিল এসছে। নকশালদের অনেকটা দমন করা গেছে, ফাইনাল লেভেলের কাজ চলছে। মাওয়িস্ট এবং নকশালদের যাতে মুক্ত, একদম নকশাল মুক্ত, মাওয়িস্ট মুক্ত ভারত করা যায়। পাকিস্তান যেই মুহূর্তে অ্যাটাক করবে সেই মুহূর্তে যেন ছত্তিশগড়ে হঠাৎ করে জঙ্গলের মধ্যে কোনো ঝামেলা আর না বাড়ে। ওরা চেষ্টা করবে না ভারতকে ডিস্টেবল করতে। তো যুদ্ধের প্রিপারেশন এইভাবে চলে। আর্মির মডার্নাইজেশন, একের পর এক নতুন অস্ত্র, আর্মির আরো ট্রেনিং, যাতে আমাদের দেশের সেনাবাহিনীর সক্ষমতা আরো বৃদ্ধি পায়। নতুন ম্যান পাওয়ার অ্যাডিশন করা অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে। ইন্ডিয়ান আর্মির বয়স কমানো হচ্ছে। ইন্ডিয়ান আর্মির বয়স মানে ভারতের আর্মির গড় বয়স বেশি ছিল, যত কম বয়স থাকবে তার ক্ষিপ্রতা অনেক বেশি হবে, না স্বাভাবিক। আমি ছোটবেলায় যেরকম দৌড়াতে পারতাম এখন পারবো না। তো সিনিয়রদের রাখা হচ্ছে অভিজ্ঞতা স্ট্র্যাটেজির জন্য। অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে প্রচুর ইয়াং ছেলে মেয়েকে নেওয়া হচ্ছে, যাতে করে ভারতীয় সেনাবাহিনীর গড় বয়স কমে আসে, সেদিকে চেষ্টা চলছে। এখানে সব থেকে মেন ভূমিকা পালন করবে যারা পাকিস্তানের ইনফরমেশন কালেক্ট করছে, ভারতীয় মানে নির্দিষ্ট কিছু ব্রাঞ্চের। কারণ পাকিস্তানের ভেতরে কোথায় কোথায় জঙ্গি ঘাঁটি রয়েছে তার প্রুফ, তার ভিডিও, তার ছবি আমাদের দরকার। ঠিক সময়ে যাতে ওরা বিন্দুমাত্র কিছু করলেই আমরা যাতে অ্যাটাকটা করতে পারি এবং তারপর সারা পৃথিবীতে যাতে প্রমাণ দিয়ে দিতে পারি, এই যে দেখুন জঙ্গি অপারেশন ওরা ট্রেনিং চালাচ্ছে নিজের দেশে, আমার কাছে ভিডিও আছে, এই জন্য আমরা অ্যাটাকটা করেছি। এটা কোনো একটা টিম জোগাড় করছে। নিশ্চিন্তে জেনে রাখবেন কোনো একটা টিম দেখছে যে কোথায় কোথায় পাকিস্তানে গ্যাপ আছে, যেই গ্যাপে স্ট্র্যাটেজিক অ্যাটাকটা করা যাবে। মানে কোথায় একটুখানি সিকিউরিটি ব্রিচ আছে,
সেইখানে এয়ার ডিফেন্স সিস্টেমে যাতে আমরা অ্যাটাকটা করতে পারি, এই ইনফরমেশনটা খুব জরুরি। এক্স্যাক্ট লোকেশন কি কি আছে, পাকিস্তানি হিডেন লোকেশন যেখানে অ্যাটাক করলে সব থেকে বেশি ক্ষতিটা করা যাবে, এই ইনফরমেশন জোগাড়ের কাজ চলছে নিশ্চিন্তে। এবং অবশ্যই আরও একটা কাজ ভারতকে চালিয়ে যেতে হচ্ছে, যে যখন কনফ্লিক্টটা যেদিন ঘটবে সেদিন যাতে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাপোর্ট আমরা পেতে পারি, তার জন্য একের পর এক দেশের সঙ্গে যাতে আমাদের সুসম্পর্ক এখন থেকে তৈরি থাকে। হঠাৎ করে যুদ্ধে নেমে গেলে হলো না, তার প্রিপারেশন এভাবে চালাতে হয়। কদিন আগে দেখে নিয়েছেন ভারতবর্ষ নিজের পুরো এতদিনকার স্ট্যান্ড পয়েন্ট চেঞ্জ করে নিউক্লিয়ার ওয়ারহেড রেডি করে দিয়েছে, অ্যাক্টিভ। এতদিন আমাদের মিসাইল আলাদা থাকতো, নিউক্লিয়ার ওয়ারহেড আলাদা থাকতো। কখনো দরকার পড়লে যদি আমাদের নিউক্লিয়ার যুদ্ধে যেতে হয় তো আমরা মিসাইলের ওপর নিউক্লিয়ার ওয়ারহেড লাগাবো, তারপর ফায়ার করব। আর এখন আমাদের 12টা নিউক্লিয়ার ওয়ারহেড মিসাইলের ওপর বসে রেডি হয়ে রয়েছে, সুইচ টিপলেই ফায়ার। তো ভারত এই স্ট্র্যাটেজিক চেঞ্জটা এমনি এমনি করেনি, এই মেসেজটা দেওয়ার জন্য কিছু করে দেখ, নিউক পর্যন্ত রেডি করে রেখে দিয়েছি। এবং খুব জরুরি হবে, যে সময় কনফ্লিক্টটা হবে সেই সময় পাকিস্তানে তেহরিকি তালিবান, বালুচিস্তান লিবারেশন আর্মি এবং আফগান যারা সোলজার আছে, এই মূলত 3টে বাহিনীর কোঅর্ডিনেটেড অ্যাটাক পাকিস্তানের ভিতরে, তবে কাজ হবে। ভারতকে অবশ্যই এবার যেটা করা উচিত, পাকিস্তানে প্রথম দিনই স্ট্র্যাটেজিক অ্যাটাক করে দেওয়া। স্ট্র্যাটেজিক অ্যাটাক মানে যেখানে মানুষ কম মরবে কিন্তু দেশের পার্মানেন্ট ইনফ্রাস্ট্রাকচার ড্যামেজ করে দেওয়া যাবে। অর্থাৎ পাকিস্তানের যে ব্রিজগুলো আছে, মেন নদীর এপার ওপার কানেক্ট করে, উড়িয়ে দাও। মানুষ এদিক থেকে ওদিক যাতায়াতই করতে পারবে না, মিলিটারি যাতায়াত করতে পারবে না। পাকিস্তানের যে সমস্ত ইম্পর্টেন্ট রেল জাংশন আছে, ওখানে যে মেন রেল লাইনগুলো আছে, উড়িয়ে দাও। সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ হয়ে যাবে। ট্রেন এই অবধি এলো, তারপর ওই দিকটা যাবে কি করে? তো স্ট্র্যাটেজিক পয়েন্ট, পাকিস্তানের যত ইলেকট্রিক জেনারেশন প্ল্যান্ট রয়েছে সেই সমস্ত জায়গায় বম্বিং করে পুরো দেশকে অন্ধকারে পাঠিয়ে দাও। ওখানেই দেশটা প্যারালাইজড হয়ে যায়, তারপর আর যুদ্ধ করার মতো আর এনার্জি থাকে না। এটাকে প্রথম 2 থেকে 3 ঘন্টায় অ্যাচিভ করে ফেলতে হবে ভারতকে। বাকি ওদের মিলিটারি ওই যেরকম 93,000 সারেন্ডার করেছিল 1971-এ, ও আবার সারেন্ডার করে দেবে, কোনো চিন্তা নেই। ভারতকে নরম হলে চলবে না। এবার থাক, ওরা এটুকু মেরেছে আমরা এটুকু মারবো, আবার ওরা বেশি মারলে আমরা বেশি মারবো। ওরা একটা ঢিল ছুড়লে এবার এমন জবাব দিতে হবে যাতে পরের ঢিল ছোড়ার মতো হাতটা না তুলতে পারে। এবং আপনাদের কি মনে হয়, ভারত 1947-এ তৈরি হবার পর জুনাগড় এই জায়গাটাকে আমরা ভারতভুক্ত করে নিয়েছি, অখণ্ড ভারতবর্ষ, এছাড়া অন্য কিছু তো হওয়া উচিতই ছিল না। হায়দ্রাবাদ ভারতবর্ষের পেটের মধ্যে একটা পাকিস্তান তৈরি করতে চেয়েছিল, সর্দার বল্লভভাই প্যাটেল সেনা পাঠিয়ে ভারতভুক্ত করে নিয়েছে হায়দ্রাবাদকে। ভারতের অংশ, গর্বিত হায়দ্রাবাদবাসীরা, সবকিছুই ভারতবর্ষের সঙ্গে মিশে গেছে, কেউ আর নিজেদের পাকিস্তানি বলে মনে করে না। জম্মু কাশ্মীর আলাদা স্বাধীন থাকতে চেয়েছিল, রাজার যদি আগে বোধোদয় হতো তাহলে পুরো জম্মু কাশ্মীরটা এখন ভারতের ইন্টিগ্রাল পার্ট থাকতে পারত। বাট অন্তত আমাদের সেনাবাহিনী অনেকটাকে ভারতের পার্ট করে নিতে পেরেছে। গোয়া 1961 পর্তুগিজদের হাতে ছিল, সেটাকে ভারতের সেনাবাহিনী ভারতের অন্তর্ভুক্ত করে নিয়েছে। সিকিম আলাদা স্বাধীন রাষ্ট্র ছিল, সিকিম ভারতের সঙ্গে মার্জ হয়ে গেছে। খুব রিসেন্ট, আপনারা মনে আছে কিনা জানি না, ছিটমহল, ভারতবর্ষের প্রচুর জায়গা ভারতের বাইরে ছিল, বাংলাদেশও নিজেদের বলে ডিমান্ড করতো না, ভারত না বাংলাদেশ কোনো হিসেব ছিল না। ছিটমহল ভাগাভাগি করে ভারতের ছিটমহলগুলোকে জাস্ট কয়েক বছর আগে নিয়ে নিল। এবার কি সময় তাহলে পিওকে, যদি কনফ্লিক্ট হয় পাকিস্তানের সঙ্গে, যদি হেস্তনেস্ত করতে হয়, সময় কি এসে গেছে বলে আপনারা মনে করেন? যে ভারত মাতার যে অংশটা ইল্লিগালি পাকিস্তান কবজা করে রেখেছে, এবার সেই অংশটা ফিরিয়ে নেওয়ার সময় এসছে কি? আপনারা কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।